ওই লোক যে আমার জাল চুরি করেছিল তার নিজের সন্তানের 2টি ছাগল আমি বন্ধু বান্ধব নিয়ে চুরি করে খেয়েছি। মানে আমার বাবার প্রকৃত পরিচয় গোপন করার জন্য আমি ওনাকে বলে ফেললাম হেয়ালি বসে যে টাকুকা। এখন ওই গ্রামে যে টাকুকা নামের একজনই লোক আছে তা আমি জানতাম না। হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের উত্তর। প্রিয় দর্শক, যে যেখানে আছেন এবং যে যেখানে আমাদের আজকের এই সুমতি আড্ডা এবং গল্প শুনছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি দুরন্ত শৈশব নিয়ে গল্প, যে গল্পে আমরা জানতে পারবো অনেক কিছু। তার আগেই আমরা একটু ফিরে যেতে চাই সেই দুরন্ত শৈশবের যিনি লেখক তার কাছে। এবং তবে ফিরে যাওয়ারও আগে একটি কথা হয়, সেটা হলো যে লেখকের যে ছদ্ম নামটি পেলাম সেটা হল টিকরু তালুকদার। আর এই টিকরু তালুকদারের কাছ থেকে আমরা তার আসল নামটিও জানবো। তবে উনি বাগেরহাট জেলায় তার জন্ম, এবং সেই তার শৈশব কৈশোর নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর আমরা মূল আলোচনায় যাব এবং গল্পে যাব, সেটা হলো দুরন্ত শৈশব। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই বইটিতে আপনি শৈশবের একটি আড্ডা তুলে ধরছেন প্রথমে। তো এই শৈশবের আড্ডা যেটি অবশ্যই আশা করি যেটা আপনার গ্রামের বা আপনাকে নিয়ে আপনার শৈশব নিয়ে লেখা, তো বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম। তখন আমার কিছু বন্ধু বান্ধব ছিল এলাকায় খুব কাছের, ওদেরকে নিয়ে আমরা স্কুল টাইমের পরে আড্ডা দিতাম। আমাদের বাড়ির পাশেই একটু সামান্য অদূরে একটি দোকান আসলো, ওই দোকানটি হচ্ছে টং দোকান। গ্রামের ছেলেরা মূলত টং দোকানেই ঘরেই আড্ডা দেয়, অবসর টাইমে একটু বন্ধু বান্ধব নিয়ে চা নাস্তা খাওয়া, একটু দুরন্ত গল্প করা, এগুলা নিয়েই ব্যস্ত ছিলাম। ওই কারণে শৈশবের আড্ডা এই গল্পটার নাম দিয়েছি। আর ওই শৈশবের আড্ডাতে গিয়ে আপনি দেখতে পাবেন যে আমাদের জীবনে বন্ধু বান্ধবের যে আবেগ, সেই আবেগ নিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে থাকে। তো এই অনাকাঙ্ক্ষিত এবং কাঙ্ক্ষিত বলতে দুইটাই বোঝায়। সেটা হচ্ছে আমরা শৈশবে যেমন বন্ধুরা মিলে ডাব পেড়ে খেতাম, অন্যের গাছ থেকে দুষ্টামির ছলে, অনেক সময় আম পেড়ে খেতাম। এই ধরনের কিছু গল্প, এই ধরনের কিছু ইতিহাস ওই গল্পটাই আমি উপস্থাপন করেছি। এবং এখানে যেমন আরো বেশ কয়েকটি মজার গল্প আমরা দেখতে পেলাম, যেমন একজন খ্যাতিমান তাল বিক্রেতা, জমিদার বাবুর পাদের রহস্য, এবং এই যে মসজিদের হুজুরও পাদেন। বেশ মনে হচ্ছে মজারই গল্প। তো এই গল্পগুলোর মানে পিছনে কি তার রহস্য? এটা হচ্ছে আসলে আমাদের পুরানো যে বাড়িটি, যে বাড়িতে আমি জন্মেছি, ওটা হচ্ছে আমার দাদারও বাবার আমলের বাড়ি। ওই বাড়িতে বংশ পরম্পরায় আমরা দেখে এসেছি যে বাড়ির সম্মুখে বিশাল বৈঠকখানা, কাচারি ঘর, বাড়িতে অসংখ্য কাজের লোক, এবং মসজিদে আমাদের হুজুর থাকতো, মুয়াজ্জেম থাকতো। ওই বাড়িতে একটা জামে মসজিদ আছে। তো মসজিদের হুজুরও পা দেন, এটা হচ্ছে একটা আসলে আনন্দদায়ক এবং বাস্তব একটা গল্প। এই আমাদের বাড়ির যারা বাপ দাদা এবং বড় ভাইদেরকে দেখেছি, তারা আসলে আপনি যদিও গল্পটা হাস্যকর মনে হতে পারে, আপনার দেখবেন ডাক্তারি ফর্মুলা মোতাবেক যারা বড় বড় ডাক্তার আছে, তারা তাদের যে পাত যেটাকে বলে, শব্দ এটা আসলে দূষিত একটা বায়ু, এটাকে সরানোর জন্য তারা খুব জোরে এই মারে।
সমাজে জোরে পাত দেয় জোরে পাত দেয় আর কি। তো আমাদের এই তালুকদার পরিবারের যারা পূর্বপুরুষ ছিল তাদেরকে, বড় ভাইদেরকেও দেখে এসেছি, বাপদেরকেও দেখে এসেছি, চাচাদেরকেও দেখেছি, তারাও খুব জোরে শব্দ করে পাত দিতেন। তবে এই পাদে তাদের কোনো দুর্গন্ধ থাকতো না। এখন ওইটা দেখা দেখি আমাদের বাড়ির যে কাজের লোক, এমনকি মসজিদের হুজুর, উনিও খুব জোরে আওয়াজ করে পাত মারতেন। কারণ আমাদের ওই বংশে তখনকার আমলে বাড়ির পুকুরে মাছ এবং বাড়ির যে হাঁস মুরগি পালন এবং শাকসবজি খেয়ে ওই হুজুরও কিছুটা আমাদের পরিবারের মতন সদস্য হয়ে গিয়েছিল, যে কারণে তার চলাফেরা ভঙ্গিমাও ঠিক ওইভাবে হয়েছে। এবং ওই হুজুরের পাদের গল্পটা যেহেতু আপনি জানতে চেয়েছেন, আরেকটু পিছনে ঘুরে বলি। আমি যখন একদম ছোট ছিলাম, ক্লাস 1-2-তে পড়ি, তখন আমরা আমার ভাই বোন সহ, স্বাস্থ্য ভাই বোন সহ আমরা মসজিদের মক্তবে আরবি পড়তে যেতাম। তখন হুজুর একদিন, আমি ভুলবশত একটা পাদ মেরে ফেলি, হুজুর আমাকে ধমক দিলেন এবং আমাকে একটু শাসন করলেন। তারপরে আমি তো কান্নাকাটি শুরু করলাম। পরে হুজুর আমার কান্না থামানোর জন্য একটা গল্প বললেন। কি গল্প? তো হুজুর, আমরা সবাই স্তম্ভিত হয়ে গেছি যে হুজুরে গল্প বলবে, তাও আবার পাদের গল্প। তখন হুজুরে আমাকেই উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, পাত কত প্রকার, কি কি বলতে পারো? আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি ছোট মানুষ, আমার সাথে যারা ভাই বোন আছে তারাও আশ্চর্য হয়ে গেল যে পাত আবার কত প্রকার, কি কি। তখন আমরা সবাই কোনো কথার উত্তর না দেওয়াতে হুজুর নিজেই এবার বললেন যে পাদ হচ্ছে 3 প্রকার। তা এখন আমরা যেহেতু ছোট, আমরা কোনো কথা বলতেছি না। উনি নিজেই আবার বলল যে 3 প্রকার পাদের মধ্যে একটি হচ্ছে ভোমপাত, একটি হচ্ছে ঠুসপাত, আর একটি হচ্ছে পুষপাত। তা ভোমপাদের অর্থ হলো যারা খুব জোরে আওয়াজ করে পাদ মারে, ওই পাদের কোনো গন্ধ হয় না। এটা হচ্ছে সমাজে যারা উচ্চবিলাসী লোক, গ্রামের ভিতরে যারা অর্থবিত্ত প্রভাবশালী, তারাই এই পাদটা মেরে থাকে। এটা আশেপাশে তারা কেউ মাইন্ড করে না, ওই বাড়ির সবাই এটা ফ্রি হিসাবে, ফ্রি মাইন্ডই ওটা গ্রহণ করে। আর ঠুসপাতটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের লোক মেরে থাকে, এটা সামান্য একটু গন্ধ আসে, তবে ওটা সরি বলে সে লোক লজ্জা বোধ করে এড়িয়ে যায়, সবার কাছে সরি বলে, যেহেতু পাদের একটু আওয়াজ হয়। আর পুষপাটটা হচ্ছে এটার কোনো আওয়াজ হয় না, এটা আস্তে করে মারে। এই পুষপাটটা যারা মারে, এটা হচ্ছে সমাজের ভিতরে একদম নিম্নমানের এবং দুষ্ট টাইপের লোকগুলো। এরা খুব আস্তে করে এই পাটটা মারে। দেখা যায় এরা বিয়া শাদী এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং হোটেল রেস্টুরেন্টে যাইয়াও এই পাটটা তারা মেরে থাকে। এই পাটটা মেরে তারা একটা অপকর্ম তৈরি করে, অর্থাৎ এই পাদে প্রচন্ড দুর্গন্ধ হয় সমাজ। আর টিকলো ভাই, যেখানে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে একজন বিখ্যাত ছাগল চোর এবং একজন নাপিত, একজন খ্যাতিমান তাল বিক্রেতা, এটা আমি আগেও বলেছি, এই যে তাল বিক্রেতা, তো এই বিখ্যাত ছাগল চোর কেন? ছাগল চোর বিখ্যাত হবে কি? মানুষ তো আরো অনেক কিছু চুরি করে, আরো বড় ধরনের চুরি করে বিখ্যাত হওয়া যাবে, কিন্তু ছাগল চোরে বিখ্যাত হয় কেন? এটা খুবই একটা রহস্যজনক গল্প। এখানে লেখক আসলে তার স্বাধীন চেতাই হয়ে থাকে লেখকরা। আমিও অনেকটা স্বাধীন চেতা লেখক। তো আমার মূলত, আমি আগেই বলেছি আপনাকে যে আমি এই বইটিতে যাহা কিছু উপস্থাপন করেছি সব কিছুই আমার জীবনের বাস্তব ঘটনা বলে। আসলে আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে যেটা শিখেছি, আমাদের বংশ ছিল অত্যন্ত জেদি বংশ এবং তেজি বংশ, এলাকার ভিতর প্রভাবশালী। আমার বাবাকেও দেখেছি সেইভাবে সে রাজকীয় ভঙ্গিতে চলাফেরা করতো। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমার এই যে যদি বংশের বা আমার কোনো আর্থিক কেউ ক্ষতি করে প্রতিবেশী, তাহলে আমি তার পাল্টা ক্ষতি করব। এটা হচ্ছে একটা জেদ বলেন, ভুল বলেন, দুইটাই আপনি ধরে নিতে পারেন। তো একবার আমার ছোটবেলায়, তখন আমার বয়স কত, 12 থেকে 14 হবে, ওই সময় আমি ক্লাস সবেমাত্র সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠবো। এই টাইমে আমার এক সারা ঝাঁকি জাল ছিল, আমাদের এলাকায় এটাকে ঝাঁকি জাল বলে। এই জাল ছাড়া আমি বাড়ির পিছনে, আমার নানু বাড়ির পিছনে একটা খালি জায়গায় শুকানোর জন্য রেখেছিলাম। পরের দিন গিয়ে আমি ওই জাল ছাড়া আর খুঁজে পাইনি। তা আমি তো, যেহেতু আমার ওই যে জেদ যে আমার এই জাল ছাড়া কে নিতে পারে, এভাবে অনুসন্ধান করতে করতে আমি প্রায়
15 দিন পরে গিয়ে দেখলাম ওই জাল ছাড়া একজন আমাদেরই এলাকার, আমাদের ওই মামু বাড়িরই পাশের এক ভদ্রলোক, যার নামটা আমি সরাসরি প্রকাশ করতে পারতেছি না অনিবার্য কারণে বা মান সম্মানের কারণে, সেই লোক ওই জাল চুরি করেছে, চুরি করে সে বাজারে বিক্রি করতে নিয়েছে। তো ওই জাল ছাড়া আমি যখন ধরলাম হাতে নাতে, ওই লোক পালিয়ে গেল। পরে আমি আমার বড় ভাইয়ের কাছে বিচার দিলাম, ওই লোক যেহেতু আমাদের আত্মীয় হয়। বড় ভাই প্রথমে আমাকে সান্ত্বনা দিল, যেহেতু আমি ছোট মানুষ। বড় ভাই বলল জাল উদ্ধার করব, কার এত বড় সাহস এই জাল নেবে। তো মূলত বড় ভাই পরবর্তীতে যখন দেখলো যে আমাদেরই এক আত্মীয়, সে লজ্জায় পড়ে ওনার কাছ থেকে উল্টো ওনাকে সরি বলে এসে আমাকেই ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। তা আমি তো বড় ভাইয়ের কাছে নাকানি চুপানি খেলাম, লজ্জা পেলাম। পরবর্তীতে আমার জেদের কারণে আমি ওই লোক যে আমার জাল চুরি করেছিল তার নিজের সন্তানের 2টি ছাগল আমি বন্ধু বান্ধব নিয়ে চুরি করে খেয়েছি এবং বন্ধুদেরকে নিয়ে এটা মজা করেছি। এবং পরবর্তীতে এটা নিয়ে যখন বিচার সালিশ দরবারে গেছে, তখন আমি বলছি যে আমার আগে জাল ছাড়া ফেরত দিন এবং জালের চুরির কথা স্বীকার করেন, তারপরে আমি আপনাদের ছাগল ফেরত দেব। এটা মনে করেন একটা রহস্যজনক গল্প, এটা জেদের কারণে হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা বেশ আমরা এই প্রথম জানতে পারলাম যে একজন লেখকের মধ্যে যে মানে একটা ছোটবেলার যে ছাগল চোরের প্রবণতা বা ছাগল চোরের গল্পটা, এটাই প্রথম কোনো লেখকের মুখ থেকে মানে তার বাস্তবতায় আমরা মানে জানতে পারলাম। তো যাক, ভালো যে আপনি সত্যটাই তুলে ধরেছেন। আপনি একটু তাল বিক্রেতার গল্পটা আমরা একটু জানতে চাচ্ছি। আসলে তাল বিক্রেতার গল্পটা হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গল্প, যেটি আমার বইতে আমি উপস্থাপন করেছি। ছোটবেলার আমার না বলা কথা এই গল্পের ভিতর জড়িয়ে আছে। অর্থাৎ ছোটবেলায় আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল, তাল গাছ। তো তাল গাছ থেকে প্রতিদিন তাল পড়তো রাত্রের বেলা। তা আমি দিনের বেলা যাই ওই তালগুলা সংগ্রহ করতাম। আমি তখন সবেমাত্র ক্লাস 3-তে পড়ি। চিন্তা করা যায় যে একজন ক্লাস 3-র ছেলে, সে তখন ওই তাল সংগ্রহ করে, ওই তাল তো অনেক ওজন, বাজারে নিয়ে যাওয়া সম্ভব না। তো আমার কাকাদের একটা নৌকা ছিল, কাকাদের বাসার যে কাজের লোক, ওরা প্রায় এই নৌকা নিয়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার আমাদের গ্রামের ফুলহাতা বাজারে বাজার বসতো। আমি তখন ওই তালগুলো বস্তায় করে ওই কাকাদের কাজের লোকের সাথে নিয়ে যেতাম বাজারে বিক্রি করার জন্য। অর্থাৎ তখনকার আমলে একটা আইসক্রিম ছিল মাত্র 10 পয়সা, একটা 8 আনা পয়সা হইলে 4টা চকলেট কিনতে পারতাম। তারপরে কিছু আমাদের যে সোনপাপড়ি বলে, ওগুলো কিনতাম। ওই তালগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করে তখন ওই সমস্ত আমার খাবার এবং আমার কিছু পড়ালেখার সামগ্রীও আমি ওগুলো দিয়ে সংগ্রহ করতাম। কিন্তু গ্রামে যেহেতু আমার বাবার একটি সুনাম আছে এবং তার অনেক বংশের প্রভাব আছে, ঐতিহ্য আছে, একসময় আমাদের দাদার অনেক ধন সম্পদ ছিল, সে কারণে ওই তালগুলো বিক্রি করতে আমার একটু লজ্জা লাগতো বা অনেকে আমাকে চেনতো না ছোট হিসাবে। তো একদিন কি করছে, বাজারের ভিতরে একটা লোক এসে আমাকে বলতেছে যে তাল কেনবে সে। কিন্তু এমনই একটা লোক, সে হচ্ছে আমাদেরই স্কুলের স্যার, এনসেব আলী স্যার ওনার নাম। ওনাকে দেখে আমি লজ্জায় একটু দূরে গিয়ে পালালাম। স্যারও আমাকে প্রথমে খেয়াল করে নাই। তো উনি তাল বিক্রেতা, কে তাল বিক্রি করে খুঁজতে খুঁজতে অনেক সময় বসে থাকার পরে পাশেরই একটা লোক, উনি অন্য কিছু বিক্রি করতো, সম্ভবত কলা এবং ওই যে বেল টাল এইগুলো আর কি, সবজি। ওই লোকটা আমাকে ধরে নিয়ে আসছে বাজারে দোকানের পিছন থেকে, যে এই তোমার স্যার এইখান থেকে তাল কিনবে, তুমি আসো। তো স্যারে যখন আমার কাছ থেকে আমার পরিচয় দেখলো, আমাকে দেখে স্যারও লজ্জা পাইলো, আমিও লজ্জা পেলাম। এরপরে আরেকটা লোক আসলো, ওনার নাম হচ্ছে জয়নাল খা। উনি এসে তালের দাম জিজ্ঞাসা করলো এবং আমাকে দেখে আদর করে বলল, যেহেতু আমার ছোটবেলার চেহারা খুব সুন্দর ছিল, বাচ্চা ছেলে, বাবু তোমার বাবার নাম কি? তা আমি মানে আমার বাবার প্রকৃত পরিচয় গোপন করার জন্য আমি ওনাকে বলে ফেললাম হেয়ালি বসে যে টাকু খা। এখন ওই গ্রামে যে টাকু খা নামের একজনই লোক আছে তা আমি জানতাম না। আমি হেয়ালের চলে আমার বাবার নামটা গোপন করার জন্য ওনাকে টাকু খা বললাম। কিন্তু দেখেন, মানে অত্যন্ত যে একটা আশ্চর্যজনক ঘটনা, সেটা হচ্ছে ওই টাকুকার ছেলেই হচ্ছে জয়নাল খা। এখন উনি তো আমাকে চ্যালেঞ্জ করে বলল যে আরে এই গ্রামে তো টাকুকা হচ্ছে আমার বাবা, আর এই গ্রামে একজনই টাকুকা আছে, তাহলে তুমি এই টাকুকাকে কোথায় খুঁজে পেলে? এক কথায় দুই কথায় অনেক বাড়াবাড়ি। তো ভদ্রলোকও আমাকে ছাড়ে না, আমিও বলি যে আমার বাবার নাম টাকু খাই, আমিও চ্যালেঞ্জ করছি, যেহেতু আসল বাবার নাম বলাই যাবে না, যেহেতু আমার বাবার অনেক প্রভাব বা ঐতিহ্য আছে।
তো একটা পর্যায়ে উনি আমাকে বললো তাহলে ব্যাখ্যা দাও। আমি কিন্তু সেই ছোটবেলায় একটু পণ্ডিত টাইপের ছিলাম, তখন ব্যাখ্যা ওনাকে কি দিলাম, আরও অন্যান্য দর্শক আছে তারাও ব্যাখ্যা জানতে চেয়েছে, পাশের দোকানদাররা। তখন বললাম যে দেখেন, মূলত আমার বাবার মাথায় চুল নাই, ওই জন্য আমি ওনার নাম দিয়েছি টাকু খা। আর উনি, আমার বাবা একটু খাওয়া দাওয়া বেশি পছন্দ করে হোটেলে, এই জন্য উনি খায়, বেশি খায়, এই জন্য ওনার নাম দিয়েছি খা। তাহলে চুল না থাকার কারণে টাকু শব্দ দিছি, আর বেশি খাওয়ার কারণে খা শব্দটা উচ্চারণ করছি, ওই কারণে আমার বাবার নাম হয়েছে টাকু খা। তখন ওই যে টাকুখার আসল ছেলে জয়নাল ভাই, উনি আমার কাছ থেকে উল্টা সরি বলে ক্ষমা চেয়ে তারপর আমার কাছ থেকে বিদায় নিল। আর উপস্থিত যারা দর্শক ছিল ওখানে, তারা সবাই আশ্চর্য হইল এবং ওখানে একটা হাস্যরসে পরিণত হইল। মূলত এই ধরনের আমার প্রত্যেকটা গল্পই হচ্ছে এই ধরনের রোমাঞ্চকর এবং নান্দনিক গল্প। তো সেক্ষেত্রে আপনার মূলত এই পুরো বইটাতে, এই গল্পের পুরো বইটাতে মানে কি মেসেজ দেওয়া আছে, মানে শর্ট এতে বলবেন আপনি যে এইটাতে মেসেজটা কোন ধরনের মানুষ বা সাধারণ মানুষের জন্য এটা, এই গল্পগুলো কি মেসেজ দিয়েছে, মানে কি বার্তা দিচ্ছে? খুঁজে পেতাম, তাও আবার সাদা কালো টিভি। তারপরে বাগেরহাট আমাদের যে জেলা শহর, ওইখান থেকে ভাড়া করে বিসিআর সেট আনা হতো, একদিন দুই দিন দেখা হতো। আমাদের এলাকার আরেকটা ঐতিহ্যবাহী গান ছিল পালা গান, গাজী কালা চাঁদের যে গানটা সপ্তাহব্যাপী প্রত্যেক বাড়িতে হতো পৌষ মাঘ মাসের দিকে। তো এই তখনকার জীবন আর এখনকার ডিজিটাল যুগের যে জীবনধারা, এখানে আমি একটা বিশাল ব্যবধান খুঁজে পাচ্ছি। যারা প্রকৃতপক্ষে আমার এই দুরান্ত শৈশব বইটা মানে পুরোপুরি পড়বে, তারাই বুঝতে পারবে যে 90 দশকের অবস্থান, গ্রাম পর্যায়ের যে মানুষের যে জীবন জীবিকা এবং তাদের দৈনন্দিন চলাফেরার যে গল্প কাহিনীগুলা বাস্তবে আমি এই বইতে রূপান্তর করেছি। এবং এই বইতে আমার নিজের জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ বাস্তব ইতিহাসগুলো আমি তুলে ধরেছি। তবে কিছু কিছু জায়গায় আমি গল্পের যে যারা অভিনেতা তাদের নামগুলো আমি কাল্পনিক রূপে রূপান্তর করেছি। দর্শক, আমরা এতক্ষণ সে দুরন্ত শৈশব নিয়ে লেখকের সাথে কথা বলছিলাম এবং মজার মজার লেখকের এই গল্প, তার বুদ্ধিটা এবং তার শৈশব নিয়ে কথা বলেছিলেন। তো যে লেখকের বইটি, এই দুরন্ত শৈশব বইটি প্রকাশিত হয়েছে চট্টগ্রাম নন্দন প্রকাশন থেকে। চট্টগ্রাম নন্দন প্রকাশন এই বইটি প্রকাশ করেছেন। বইটি 144 পৃষ্ঠা, তবে এখানে 34টি গল্প নিয়ে বইটি প্রকাশ করছে। আর লেখক টিকলু তালুকদার, তবে তার ছদ্মনামই, উনি টিকলু তালুকদার হিসেবে পরিচিত। তা তার সেই জন্ম বাগেরহাট জেলা ফুলহাতা গ্রামে। মূলত এই বইটিতে তার একেবারে মানে ছোটবেলার সেই গল্পগুলো, তার বাস্তবতা জীবন নিয়ে তুলে ধরেছেন এই বইতে দুরন্ত শৈশব। এবং উনি যে মানুষের কাছে বার্তা পৌঁছানো, সে বিষয়গুলো তো উনি নিজের মুখ থেকে শুনলাম এবং তার কাছ থেকে তার এই শৈশবের গল্পগুলো শুনলাম। তো আমরা পরবর্তী আশা করব নন্দন প্রকাশন থেকে আরও এই লেখকের ভালো ভালো বই উপহার দিবেন। সেই পর্যন্ত আমরা অপেক্ষা থাকব। এবং যারা এই লেখকের এই বই এবং তার যে অন্য অন্য কবিতা বা আরও পড়েছেন, তা আশা করি এই বইটিও খুবই সুন্দর একটি 34টি গল্প দিয়ে দাঁড় করিয়েছেন। তো সেক্ষেত্রে পাঠকরা তারা গ্রহণ করবেন সদরে এবং বইটিও তাদের কাছে পৌঁছবে আশা করি। এ পর্যন্ত আমরা আজকে বিদায় নেব। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবারও আপনার সাথে আবারও কোনো এক গল্প নিয়ে আলোচনা হবে। আজ এই পর্যন্ত। জি, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমার সকল পাঠকদেরকেও আমি অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা রাখছি। সবাই ভালো থাকবেন। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।